বাংলায় কি তাহলে এবার মহারাষ্ট্র মডেল? শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভেঙে যাবে তৃণমূল? দল এবং দলের প্রতীক দুই হাতছাড়া হবে মমতার? বিধানসভায় সংখ্যা প্রমাণ হবে আশাবাদী নয়া প্রেশার ব্লক। বাকি বিধায়কদের সমর্থিত চিঠি জমা পড়তে পারে আজই। জোরালো হচ্ছে বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেওয়ার সম্ভাবনা। টের পাচ্ছে কি তৃণমূলের শীর্ষ মহলও? তেমনই ইঙ্গিত মিলছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষের কথায়। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। অনেক এমএলএর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে। তা আমরা তো একটা সময় দেবো তাকে তো তাকেও তো একটা প্রসেস চলছে। আমি বাকি বিধায়কদের হাত জোড় করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি, আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে। কথা বলবো, আবির রয়েছে সঙ্গে। আবির, আবারও যেটা আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনলাম, অধিকাংশ বিধায়কই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল করেন এবং দলের এই দুঃসময়ে, নেত্রীর এই দুঃসময়ে তাকে ছেড়ে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত তারা নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাশ ক্রমেই আলগা হয়ে যাচ্ছে, তার সাজানো বাগান শুকিয়ে যেতে দেখছেন তিনি? দেখো, প্রথমত এই বিধায়কদের একাংশের আপত্তির জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সে অর্থে নেই। এবং গতকালকেও যদি তুমি দেখো যে ঋতব্রত সন্দীপনের যে বক্তব্য, সেখানে তারা উল্লেখ করেছেন যে 6 তারিখের বৈঠকে কেন তাদেরকে বলা হলো যে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে অভিষেকের জন্য। এবং তারা উল্লেখও করেছেন যে অনেক বিধায়ক উঠে দাঁড়িয়েছেন, অনেকে কিছুটা উঠে দাঁড়িয়েছেন, অনেকে উঠে দাঁড়ানোনি, এবং যে কারণে ঋতব্রত বলেছেন যে সাহস ক্রমশ সঞ্চারিত হতে শুরু করেছে। এবং তাদের বক্তব্য যে দলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলতে চাইলেও কথা বলা হতো না, এবং গোটাটাই বক্তব্য হচ্ছে যে আইপ্যাকের মধ্য দিয়ে গোটা বিষয়টাকে বার্তা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। এবং এক্ষেত্রে সরাসরি তারা তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দিকেই তারা অভিযোগের আঙুল তুলছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে অভিযোগের আঙুল তোলার পরিণামটা এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে, একটা সময় জুড়ে তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের অন্দরে বারবার ধরে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা শোনা যেত। বিভিন্ন সময় দাঁড়িয়ে বলা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেন একটা বড় অংশ নেই। ফলে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে গোটা ব্লকটা একাধিক বিধায়ক তারা মিলে সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা এই পরিস্থিতির মধ্যে থাকবেন না। ফলে সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের যে রাশ তা আলগা হতে শুরু করেছে। এবং তাই আবির, অনেক ধন্যবাদ। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলায় কি তাহলে মহারাষ্ট্র মডেল? শিবসেনা এনসিপির মতোই তাহলে কি আড়াআড়ি ভেঙে যাবে তৃণমূল কংগ্রেস? ঋতব্রত সন্দীপনের সঙ্গে যোগাযোগ করছেন বহু তৃণমূল এমএলএ। মহারাষ্ট্র মডেল কি? কেন মহারাষ্ট্র মডেলের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তুলনা চলছে? আসুন একবার বুঝে নি মহারাষ্ট্র মডেল কি। এই মহারাষ্ট্র মডেল 2019 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটটা হয় এবং সেখানে শিবসেনা এবং বিজেপির জোট, যেটা ভোটের আগে তৈরি হওয়া জোট, তারাই সংখ্যাগরিষ্ঠ আসনগুলি পায়। বিজেপি সবথেকে বেশি আসন পায়, বিজেপি পেয়েছিল 105টা আসন আর শিবসেনা পেয়েছিল 56টি আসন। মহারাষ্ট্রে কিন্তু এই বিজেপি শিবসেনার বন্ধুত্ব বা জোট, এটার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। বালাসাহেব ঠাকরের আমল থেকে শিবসেনা আর বিজেপির জোট। একটা সময় মহারাষ্ট্রে বড় ভাই ছিল শিবসেনা, ছোট ভাই ছিল বিজেপি। কিন্তু 2019 সালের ভোটে দেখা যায় শিবসেনাকে টপকে গিয়ে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি, অর্থাৎ বিজেপি বড় ভাই হিসাবে উঠে আছে। সেই অবস্থায় শিবসেনা চেয়েছিল তাদের পরিবার থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হোক, ঠাকরে পরিবার থেকে, যা কখনো হয়নি। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। বিজেপি বলেছিল আমাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি, বিজেপি থেকেই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। এই নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ শিবসেনা সরে যায় বিজেপির থেকে। প্রথম দেখা যায় শিবসেনা আর বিজেপির ভাঙন। তখন বিজেপি কি করলো? তখন বিজেপি এনসিপির দিকে হাত বাড়ালো। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তার সঙ্গে কথা বললেন, তাকে নিজেদের দিকে টেনে নিলেন। টেনে নিয়ে সরকার করলেন। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো। কিন্তু
এই মুখ্যমন্ত্রিত্ব বা এই সরকার যাতে বেশি দিন না টেকে সেই জন্য আসরে নেমে পড়েন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। তিনি কি করলেন, তিনি কংগ্রেসের সঙ্গে কথা বললেন এবং শিবসেনার সঙ্গে কথা বললেন, কথা বলে একটি জোট তৈরি করলেন যার নাম হচ্ছে মহাবিকাশ আঘাড়ি জোট। এই জোটের কাছে সংখ্যা অনেক বেশি। দেবেন্দ্র ফডনবিস বুঝে গেলেন যে ফ্লোর টেস্টে তিনি পাশ করতে পারবেন না, যথেষ্ট সংখ্যা নেই, তাই তিনি সরকার থেকে সরে গেলেন। নতুন সরকার গঠন হলো, সেখানে মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে, শিবসেনা পরিবারের উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব চলল 3 বছর। 2022 সালে খেলা কিন্তু ঘুরে গেল। শিবসেনার একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরের শিবসেনার হাতে ছিল, আবার মনে করিয়ে দিই, 56টি আসন, 56 জন বিধায়ক। আর এদিকে একনাথ শিন্ডে 40 জন বিধায়ক নিয়ে চলে গেলেন গুয়াহাটির একটি হোটেলে। তারা গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালেন, হাত মিলিয়ে একটা মহাজোট তৈরি হলো। আরও কয়েকটি ছোট ছোট দলের বিধায়করা যুক্ত হলেন, তারা গিয়ে নতুন সরকার করলেন এবং একনাথ শিন্ডে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললেন, দেখুন আমার কাছে সংখ্যা বেশি, আমরাই সরকারে, তাহলে শিবসেনার প্রতীকটাও আমাদের প্রতীক আমাদের হাতে তুলে দেওয়া দরকার। ইলেকশন কমিশন সেটা মেনে নিলেন। তীর ধনুক যেটা শিবসেনার প্রতীক সেটা চলে গেল একনাথ শিন্ডের হাতে, আর উদ্ধব ঠাকরের হাতে এখন রইল মশাল। এই ঘটনাটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। এবং এটাও মাথায় রাখতে হবে, শুধু কিন্তু শিবসেনার ভাঙন হয়েছে তা নয় মহারাষ্ট্রের মধ্যে। মহারাষ্ট্র মডেলে এনসিপিও কিন্তু ভেঙে গেছে। শরদ পাওয়ার থেকে তার ভাইপো সরে গেছেন, অজিত পাওয়ার হয়ে গেছে, আলাদা হয়ে গেছেন, এবং অজিত পাওয়ারের হাতেও কিন্তু এনসিপির যে আসল যে প্রতীক সেটাও কিন্তু চলে এসেছে অজিত পাওয়ারের হাতে। এইটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল।